আপনি যখন মৌজা মূল্য নির্ধারণ করে রেখে দিয়েছেন তখন তো আপনি সুযোগটাই দিয়ে দিয়েছেন যে এই দামে কেনা বেচা করলে কেউ আপনার জিজ্ঞেস করবে না মৌজা মূল্য এটা। তাহলে লোকে কি করে, মৌজা মূল্য হচ্ছে 10%, 20%, 30% বাড়িয়ে বা এরকম একটা বাড়িয়ে একটা লেনদেন করে। এবং এটা কিভাবে ঠিক হয় জানেন? এটা ঠিক হয় ধরুন ওই একই সময় 50টা দলিল সিগনেচার হচ্ছে বা 100টা দলিল সিগনেচার হচ্ছে, ওইখানে মূল্য ওইটার আশেপাশেই সবাই করে এবং সাব রেজিস্ট্রি অফিস থেকে ওইটা আশেপাশেই সবাই করে, যারা বেচা কিনা করে তারাও করে, কারণ তারা জানে বাজারে কি দামে লেনদেন হচ্ছে আর মৌজা মূল্য কিভাবে নির্ধারণ করা হচ্ছে এবং আগের 10টা দলিল কিভাবে হয়েছে। যে আমরা আরেকটি প্রসঙ্গে যেতে চাই, ফলে আপনি এটাকে কি করে ঠেকাবেন? মৌজা মূল্য নির্ধারণ করতে কোনো প্রয়োজন নাই, মানুষ গিয়ে হিসাব করবে এত টাকা বা এত টাকা, তারপরে সে যদি অর্থ প্রদর্শন করতে চায় তাহলে যে মূল্যে কেনা বেচা করেছে সেই মূল্যেই করবে, কম হলে কম, বেশি হলে বেশি। জমির দাম তো উঠার নামা করে। মুশকিলটা কোথায় জানেন? সরকারের কাগজের মধ্যে কিছু কিছু অদ্ভুত ব্যাপার আছে। আজকে যদি আপনি মনে করেন সলিমপুর বলে একটা কোনো জায়গা আছে, সলিমপুরে আপনারা জমি লেনদেন করছেন, সেইখানে যদি আপনি 1 লক্ষ টাকা কাঠা জমি লেনদেন করেন তাহলে ওইটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যাবে। পরের জন যদি 80,000 টাকা কেনা বেচা করে তাহলে বলবো আপনি কর ফাঁকি দিচ্ছেন। তো জমির দাম কমে না? জমির দাম কমে, জমির দাম বাড়ে, এমনকি জমির দাম 0 পর্যন্ত হয়ে যায়। পুরো পৃথিবীতে সেটার একটা স্ট্রাকচার। সরকার কোনোদিন জমির দাম কমতে দেয় না, ও কমটা কোনোদিন স্বীকার করবে না, সবসময় বলবে বাড়বে। আরেকটা মজার ব্যাপার আছে, কোনো জায়গাতে সরকার এবার যেটা নিয়ম করেছেন, আয়কে 15% ধরে নিতে হবে, যে আপনি কোনো না কোনোভাবে 15% লাভ করেছেন। আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশে কতগুলি বড় বড় অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে। তো আমি যখন প্রথম ব্যবসা শুরু করি, আমি এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম টেলিভিশনে। তো যাওয়ার পরে দেখা গেল বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান তার কর দেয় হচ্ছে 9%। সেখানে কর্মকর্তারা বাধ্য করলেন যে আমি একটা ছোট্ট প্রতিষ্ঠান, আমাকে কর দিতে হবে 15%। উনি 15%-এর নিচে মানবেন না। কিভাবে? আমার প্রফিট 15% ডিক্লেয়ার করতে হবে। বৃহৎ বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান তার বাৎসরিক আয়ের যে প্রফিটের যে হার সেটা নির্ধারণ করেছে 9%-এ। আর ছোট প্রতিষ্ঠানকে তারা জীবনের প্রথম কর দেওয়ার সময় বলছে আপনি 15%-এর নিচে দিতে পারবেন না। আমরা স্পেসিফিক বাজেটের যে স্পেসিফিক বাজেটের আয় না, বাজেটের স্পেসিফিক আমি আপনাকে তো বলছি, বাজেটের স্পেসিফিক কি? বাজেটের আয়। তাহলে বাজেট যেখান থেকে আয় করবে, আমি বলছি যে বাজেটের যে সব স্পেসিফিক বিষয় আছে সেই আলোচনার পাশাপাশি সেই আলোচনার থেকেও আমরা এটার যে রাজনৈতিক প্রতিক্রিয়া হয় একটা বাজেট উত্থাপন করার পরে সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যে এই সরকারের পক্ষ থেকে বাজেটকে একেবারেই জনবান্ধব বলা আর বিরোধী দলের পক্ষ থেকে এটা জনবিরোধী বাজেট বলা। কোনো বাজেটই জনবিরোধীও না জনবান্ধবও না। বাজেটকে আমরা জনবান্ধব এবং জনবিরোধী এটা করতে যাই কেন? বাজেট হচ্ছে একটা একটা আয় ব্যয়ের হিসাব। আপনি ইনকাম করবেন এবং আপনি খরচ করবেন। বাজেট হচ্ছে সরকারের আয় ব্যয়ের হিসাব, এবং সরকার আয় করবে কোথা থেকে এটা বলে এবং সরকার ব্যয় করবে কোথায় সেটা বলে। বাজেট জনবান্ধব হয়েছে কিনা এটা নির্ভর করবে হচ্ছে এই বাজেট করার পরে, বাজেট যখন বাস্তবায়িত হবে তখন আপনার জীবনে আনন্দ ফিরে আসছে কিনা, আপনার খরচ কমছে কিনা, আপনার জীবনে স্বাচ্ছন্দ্য আসছে কিনা, আপনার স্বাস্থ্যের যে বাজেট বেড়েছে এই কারণে আপনি স্বাস্থ্য সেবা বেশি পাচ্ছেন কিনা, এগুলো দিয়ে হিসাব হবে, জনবান্ধব না বান্ধব না। কেউ কি একটা হিসাব দেখার পরে বলতে পারে যে এই হিসাবটা জনবান্ধব হিসাব? হ্যাঁ, কি পারে? নীতিগত যে সিদ্ধান্তগুলো হয় কোথায় পারে হচ্ছে যদি দেখে যে হ্যাঁ জনবান্ধব কেন, আমার আগের চেয়ে করের বোঝা বাড়ে নাই, জনবান্ধব কেন, এই বাজেটের ফলে অনেক কর্মসংস্থান তৈরি হবে, এরকম যদি একটা আশা ভরসা পাওয়া যায় তখন লোকে বলে যে এই বাজেটের মধ্যে অনেক জনবান্ধবতা আছে। তো ফলে কোনো বাজেটই তো জনশত্রু না, সব বাজেটই জনবান্ধব।